শুভ সকাল সবাইকে। তোমরা যারা মিউট করো নাই এখন পর্যন্ত মিউট করে নাও, আর যারা আইডি এখন পর্যন্ত দাও নাই আইডিগুলো দিয়ে দাও। নিলয় আমাকে ক্লাস শেষে আইডিগুলো সার্ভ করবে। সো আজকে আমি তোমাদের যে ফিন্যান্স খাতা আমরা গতকাল একটা মেসেজ দিয়েছিলাম যে আজকে ফিন্যান্স খাতা চেক করব। আমি বলার সাথে সাথে সবাই একটু সামনের ভিডিওটা অন করে রাখো, আমি ফিন্যান্স খাতাগুলো একটু চেক করবো। ঠিক আছে, অজুহাত দেওয়ার দরকার নাই, বানাইছি অথবা বানাই নেই, বাস শেষ। আমি টাইম স্পেন্ড করতে পারবো না। নিলয় সবাই একটু ভিডিও অন করে রাখো, বলার সাথে সাথে যাতে সার্ভ করা যায়। নিলয় খাতা তৈরি করছো? জি স্যার। দেখাও, হারি আপ দেখাও। হ্যাঁ, সবগুলো ক্লাসের টিপস গুলো বা ইনফরমেশন গুলো তোলা হয়েছে? আচ্ছা, জুলকার নাই খাতা রেডি হয়েছে? জুলকার খাতা রেডি হয়েছে? জুলকার স্টিল হয়ে আছে। অলি, অলি খাতাটা দেখাও। জি স্যার। খাতা দেখাও। খাতা রেডি হচ্ছে। লেখা হয়েছে? সবগুলো লেখা হয়েছে? প্রীতম, প্রীতম খাতা রেডি হয়েছে? হ্যাঁ দেখাও। ঠিক আছে, ফাহাদ। ঠিক আছে, রাহাত। রাহাত, হ্যাঁ রাহাত, লেখা পুরোটা হয়নি। ঠিক আছে, ক্লাসে যতগুলো টিপস এবং ইনফরমেশন দেওয়া হয়েছে সবগুলো তুলে নিবা। দরকার হলে রেকর্ডিং ক্লাসগুলো আবার দেখবা, আবার দেখে যা যা ইনফরমেশন দেওয়া হয়েছে সবকিছু যাতে আগামী ক্লাসে রেডি থাকে। ইসমামুল হক খাতা কোথায়? নেক্সট পেজ। ইসমামুল হক লেখা শেষ হয় নাই, লেখা শেষ করবা। আমি বারবার বলবো না ক্লাসের মধ্যে, একবার বলে দিচ্ছি, মাথায় রাখবা সেটা। সাগর, হ্যাঁ লেখা হয়েছে সবগুলো ইনফরমেশন? সবগুলো লিখছি স্যার। ঠিক আছে, হয়তোবা এই ধরনের একটা অর্ডার আসবে যে সবগুলো পেজ ছবি তুলে সাবমিট করতে হবে। সো তোমাদেরকে 2-3 দিন সময় দিচ্ছি, তাড়াতাড়ি করো। এই ধরনের একটা অর্ডার আসতে পারে। ঠিক আছে, এরপর আসো রাকিব। রাকিব, রাকিব তৈরি করা হয়েছে? লেখা শেষ হয় নাই রাকিব, লেখা শেষ হয় নাই, লেখা শেষ করো। ঠিক আছে, আগামীকাল ফ্রাইডে আছে, দরকার হলে রেকর্ড ক্লাসগুলো সবগুলো দেখবা। সবগুলো দেখে যে ইনফরমেশনগুলো দিয়েছি প্রিভিয়াস ক্লাসে সবগুলোর টিপস অ্যান্ড ইনফরমেশন সব খাতায় তুলবা। হয়তোবা 2-3 দিন পরে আমি এই ধরনের মেসেঞ্জারে একটা অর্ডার দিব যে তোমাদের টোটাল খাতার যতগুলো পেজ আছে সবগুলো সাবমিট করতে হবে। সো তোমাদেরকে সময় দিচ্ছি, তুলে ফেলো, এবং একটা ইনফরমেশনও যাতে গ্যাপ না যায়। তোমাকে বলছি না আমি হুবহু ক্লাসটা তুলে ফেলার জন্য, যেই ইনফরমেশনগুলো লেখার দরকার, যে ইনফরমেশনগুলো তোমার লেখার দরকার সেগুলো লেখা আছে কিনা আমি চেক করব। এরপর মাহিব, মাহিব মাহিব শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, কোথায় দেখি খাতাটা? ঠিক আছে, নাফিস। নাফিস, ইউসাহা, ইউসাহা কোথায়? স্যার আমার খাতা ঢোকা পাচ্ছি না স্যার, ক্লিক করছি মোটামুটি স্যার। কোথায় দেখি? খুঁজে পাইতেছি না স্যার, অনেক খাতা দিতে আজকে। ইউসাহাকে জিজ্ঞেস করছি খাতাটা দেখাও। নাফিস কার দেখাতে হবে না, নাফিস দেখানো লাগবে না। ইউসাহা,
স্যার আমার খাতা রেডি করা হয়েছে, লেখা হয় নাই, আজকের মধ্যে লিখে ফেলাবো। আচ্ছা, সাজিদুল করিম। সাজিদুল করিম কিছু লেখা বাকি আছে এখন। আজমাইন, আজমাইন। শেষ দাদা, শেষ। আচ্ছা ঠিক আছে, ক্লাস চলতেছে তো। আচ্ছা হ্যাঁ, অফিসে যাবেন, ঠিক আছে দাদা, কথা হবে। ও ক্লাস করতেছে তো না দাদা? ক্লাস করতেছে তো? সৃষ্টি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, যেটা বলছিলাম, ঠিক আছে তাহলে। যারা, আমি সবাইকে আর দেখছি না, যারা তৈরি করতে পারো নাই এখন পর্যন্ত ক্লাসে পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 21, দ্যাট মিনস 20, উইদাউট মি হচ্ছে 20, দ্যাট মিনস কয়েকজন এখন পর্যন্ত অ্যাবসেন্ট। আমি আবারও বলছি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে ফাইন্যান্স ক্লাস অ্যাবসেন্ট করা যাবে না, এটা হচ্ছে বাধ্যতামূলক কথা। ফাইন্যান্স ক্লাস অ্যাবসেন্ট করা যাবে না, অন্য প্রত্যেকটা ক্লাসে অ্যাবসেন্ট করা যাবে না, তবে স্পেশালি আমার ক্লাস। আমি এখানে দেখতে পাচ্ছি চ্যাটিং অপশনে 24টা আইডি লিখছে, কিন্তু আমার পার্টিসিপেন্ট হচ্ছে 20 জন। তাহলে বাকি 4 জন কই? নাই এরা, এরা মানে হচ্ছে যে আইডি দিয়ে চলে গেছে, এই টাইপের বিষয়। ওকে, সো এদের বিরুদ্ধে আমি অ্যাকশন সামনে নিব। তোমাদেরকে এখন পর্যন্ত, তোমরা নিউ স্টুডেন্ট, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আবারও বলছি, খাতাগুলো রেডি করো, খাতাগুলো রেডি করে সবগুলো লেখা তুলে ফেলো, যতগুলো ইনফরমেশন দিয়েছি। আমি আবারও বলছি, ইনফরমেশন, পুরো ক্লাস তোলা লাগবে না, যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়েছি সবগুলো খাতায় তোলো। হয়তো বা 2-3 দিন পর আমি বলবো যে খাতাগুলোর টেস্ট তোমাদেরকে সাবমিট করতে হবে গ্রুপে। সো রেডি করো। সো আজকের ক্লাস আমরা একটু চলে আসি। আমরা গত ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, কারো কোনো সমস্যা থাকলে একটু বলবা, কারো কোনো সমস্যা আছে কিনা? এনিবডি, কারো কোনো সমস্যা আছে? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? নিলয়, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমরা শুরু করছি, সবাই একটু দেখো। আজকে আমরা যে স্যার। টপিক, হ্যাঁ বলো, কিছু বলবা? স্যার হ্যাঁ বলো, কিছু বলবা? ঠিক আছে, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আজকের টপিকটা হচ্ছে অর্থায়নের উপর এর নীতিসমূহের প্রভাব। পোর্টফোলিও এর নীতিটা একটু রিপ্লাই গুলো ভালো। হ্যাঁ, রিপ্লাই করব। দেখো, বলা হচ্ছে অর্থায়নের উপর এর নীতিসমূহের প্রভাব। দ্যাট মিনস আমরা অর্থায়নের বিভিন্ন ধরনের কার্যাবলী পড়ছি, তার মধ্যে 4টা কার্যাবলী পড়ছি। প্রথমটা ছিল তহবিল সংগ্রহ, দ্বিতীয়টা ছিল মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তৃতীয়টা ছিল চলতি সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থটা ছিল তহবিল বন্টন। এই এই অর্থায়নের উপর আমাদের যে নীতিগুলো আছে, এই নীতিগুলোর প্রভাবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম প্রভাবটা হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি এবং ঝুঁকি মুনাফা নীতির প্রভাব। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে তহবিল সংগ্রহ করবো, ভালো করে খেয়াল করো। আর বৈচিত্র্যায়নের নীতি মানে কি? বৈচিত্র্যায়নের নীতি মানে তুমি একটা জায়গায় ইনভেস্ট না করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে বলছে, এটা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। অথবা তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতিটা কেমন হবে আমি বলি। মনে করো তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে আমার 10 লাখ টাকা দরকার, আমি ইচ্ছে করলে টোটাল 10 লাখ টাকা সোনালী ব্যাংক থেকে ঋণ নিতে পারবো। তাহলে এইখানে তো স্যার বৈচিত্র্যায়নের নীতির প্রভাবটা হলো না।
কখন বৈচিত্র্যায়নের নীতির প্রভাবটা হবে? যদি আমি আমার 10 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমি সাধারণ শেয়ার থেকে সংগ্রহ করলাম, 3 লক্ষ টাকা আমি অগ্রাধিকার শেয়ার থেকে সংগ্রহ করলাম, বাকি 3 লক্ষ টাকা আমি আবার বন্ড বিক্রি করে বা ডিবেঞ্চার বিক্রি করে সংগ্রহ করলাম, বাকি যে 2 লক্ষ টাকা সেটা আমি হয়তোবা সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক থেকে সংগ্রহ করলাম। তাহলে আমি আমার টোটাল যে কালেকশনটা, এই কালেকশনটা একটা জায়গা থেকে কালেকশন না করে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করলাম। এটাকে বলা হচ্ছে পোর্টফোলিওর একটা প্রভাব আছে। তাহলে এই জায়গায় এটাতে সুবিধা কি হবে? এটাতে সুবিধা হবে কোনো একটা যদি উৎস আমার সাথে ফ্রড করে, বাকি উৎসগুলো কিন্তু আমার সাথে ফ্রড করবে না এট এ টাইম। তো এই জন্য বলছে যে কোনো সময় একটা উৎস থেকে বা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকতে পারে। তো আমি যখন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করব, আমি সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারবো। ঠিক আছে? আরেকটা বৈচিত্র্যায়নের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা গেল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা। আরেকটা বিষয় বলছে আপনি এই যে টাকাটা সংগ্রহ করছেন, এটা বিভিন্ন মেয়াদে সংগ্রহ করবেন। কিরকম? হয়তোবা আপনি মনে করেন সোনালী ব্যাংক থেকে যে টাকাটা সংগ্রহ করছেন সেটা 2 বছরের জন্য আপনি ঋণ নিলেন। আপনি আরেকটা বন্ড বিক্রি করছেন, সেখান থেকে আপনি 5 বছরের জন্য ঋণ নিলেন। হয়তোবা আপনি ভ্যাকসিনকো থেকে ঋণ নিছেন, সেটা আপনি 7 বছরের জন্য নিলেন। এই যে মেয়াদগুলো বলছে বিভিন্ন মেয়াদের করতে হবে। মনে করো তুমি যতগুলো থেকে টাকা সংগ্রহ করছো সবার কাছ থেকে 5 বছরের জন্য টাকা সংগ্রহ করছো। তো 5 বছর যেদিন শেষ হবে সেই দিনেই কিন্তু সবাইকে টাকা দেওয়ার সময় চলে আসবে এবং সবগুলো পাওনাদার এট এ টাইম তোমার ঘরের সামনে এসে বসে যাবে। ঠিক আছে? তখন কিন্তু তুমি এট এ টাইম সবাইকে টাকাটা পরিশোধ করতে হবে। এখন এট এ টাইম যদি সবাইকে টাকাটা পরিশোধ করতে যাও, তোমার ব্যবসা থেকে প্রচুর পরিমাণে টাকা এট এ টাইম বের হয়ে যাবে। তো তোমার বিজনেস তো তখন টাকা শূন্য হয়ে যাবে, বা এট এ টাইম এত টাকা সার্ভ করা তোমার জন্য অসম্ভব হয়ে পড়বে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা উৎস থেকে যদি মানে এক একটা উৎস থেকে এক এক ম্যাচিউর টাইমের জন্য টাকা সংগ্রহ করব। তাতে কি হবে? 2 বছর পরে হয়তো বা বন্ডের টাকাটা পরিশোধ করতে হবে, 5 বছর পরে সোনালী ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে, 7 বছর পরে রূপালী ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে। তাহলে এট এ টাইম আমার উপর প্রেশারটা আসবে না। এই কথাটা বলছি। কথাটা কি ক্লিয়ার স্যার? জি স্যার। হ্যাঁ, জি রেসপন্স স্যার। একটু হারি আপ রেসপন্স করবা। বলা হচ্ছে, তাহলে এবার একটু পড়ি, ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি এবং ঝুঁকি মুনাফা নীতির প্রভাব রয়েছে। প্রথমে আমরা তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতির প্রভাব এবং পরবর্তীতে ঝুঁকি মুনাফা নীতির প্রভাব নিয়ে আলোচনা করব। যেমন একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করলে সেক্ষেত্রে একটি উৎসের পরিবর্তে, ওই যে বলছিলাম, শুধুমাত্র সোনালী ব্যাংক থেকে পুরো টাকা নেওয়ার দরকার নেই। বিভিন্ন কোম্পানি থেকে আপনি টাকা নেন, সাধারণ শেয়ার থেকে কিছু নেন, অগ্রাধিকার শেয়ার থেকে কিছু নেন, বন্ড থেকে কিছু নেন, সোনালী ব্যাংক থেকে কিছু নেন। এই যে এখানে বলছে একটি উৎসের পরিবর্তে একাধিক উৎস হতে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি শুধুমাত্র শেয়ার মূলধনের উপর নির্ভর না করে বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে। অথবা একটি ব্যাংক হতে ঋণ গ্রহণ না করে একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বীমা কোম্পানি, লিজিং কোম্পানি হতে বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করতে পারে। বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করার ফলে একই সময়ে বিশাল অঙ্কের পাওনাদারদের দাবি পূরণ করতে হবে না। দেখো, বিভিন্ন মেয়াদে যখন গ্রহণ করবে, কারো কাছ থেকে 2 বছরের জন্য টাকা নিছো, কারো কাছ থেকে 3 বছর, কারো কাছ থেকে 4 বছর, এভাবে যদি টাকাটা নাও, তাহলে তোমাকে প্রদান করার সময়ও আজ এই বছর কিছু টাকা দিলা, পরের বছর আরেকজনকে দিলা, পরের বছর আরেকজনকে দিলা, তাহলে একসাথে প্রেশারটা পড়বে না। ওই জন্য বলছে প্রতিষ্ঠানটির পক্ষে অপেক্ষাকৃত সরি দাবি পূরণ করতে হবে না এবং ভিন্ন ভিন্ন সময়ে কিছু কিছু করে পাওনা মেটাতে হবে, যা প্রতিষ্ঠানটির পক্ষে অপেক্ষাকৃত সহজ। এই জন্য দক্ষ আর্থিক ব্যবস্থাপক শেয়ার মূলধন, ঋণপত্র, ব্যাংক ঋণ, ব্যবসায়িক ঋণ ইত্যাদি সকল উৎসের ব্যবহার করে চমৎকার একটি সম্মেলন ঘটায়, যা প্রতিষ্ঠানের জন্য তারল্য সমস্যাকে অনেকাংশে হ্রাস করে। তারল্য সমস্যাকে হ্রাস করে কিভাবে? এট এ টাইম যদি সবাইকে টাকা দিতে যাও, তোমার ব্যবসায় চালানোর জন্য যে টাকাটা সেটা থাকবে না। তাহলে তুমি যদি বিভিন্ন মেয়াদে করো, তাহলে আজকে কিছু দিলা, কালকে কিছু দিলা, এট এ টাইম দিতে হচ্ছে না, যার কারণে তোমার ব্যবসা পরিচালনার জন্য যে অ্যামাউন্টটা থাকার দরকার সেই অ্যামাউন্টটা তুমি রাখতে পারবা। এবার চলে আসো নেক্সট। আর এটা গেল পোর্টফোলিওতে তুমি যদি বা বৈচিত্র্যের নীতিটা যদি তুমি ফলো করো, এই ধরনের একটা সুবিধা পাবা। এবার হচ্ছে ঝুঁকি আর মুনাফার সাথে কিসের সুবিধা একটু দেখি। বলা হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি আর্থিক অর্থায়ন সিদ্ধান্তকে প্রভাবিত করে। যেমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান ঋণ মূলধন গ্রহণ করে মুনাফার হার বৃদ্ধি করতে পারে। কিভাবে?
আমি তোমাদেরকে বলছিলাম যে এট ফার্স্ট সবগুলো খরচ প্রদান করার পরে একটা কোম্পানি প্রথমে যে টাকাটা প্রদান করে সেটা হচ্ছে ঋণদাতাদের সুদ প্রদান করতে হয়। এরপরে যে টাকাটা প্রদান করতে হয় সেটা হচ্ছে যে কর প্রদান করতে হয়, মানে হচ্ছে যে আমাদের গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে হয় সেটা প্রদান করতে হয়। গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে যে অ্যামাউন্টটা দিতে হয় সেটা হচ্ছে আমাদের কি, আমাদের ওই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে যে অ্যামাউন্ট সেটা দিতে হয়। সেটার পরে যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে সাধারণ শেয়ারের অ্যামাউন্ট। এখন ঘটনা হলো বলা হচ্ছে যদি তুমি ঋণ বেশি নাও, হ্যাঁ, তাহলে সুদও বেশি দিতে হবে। আবার সুদ বেশি দিলে, যার কারণে একটু দেখো, আমার যদি 100 টাকা প্রফিট হয় সেই জায়গা থেকে যদি আমি ঋণের সুদ যদি 20 টাকা দিয়ে ফেলি, তাহলে আমার আলটিমেটলি থাকলো কত, 80 টাকা। তাহলে আমাকে ট্যাক্সটাও দিতে হচ্ছে 80 টাকার উপর। তাহলে আর যদি আমি ঋণের সুদ যদি 10 টাকা দিতাম তাহলে থাকতো 90 টাকা, তাহলে ট্যাক্স দিতে হবে 90 টাকার উপর। তাহলে 80 টাকার উপর নিশ্চয়ই ট্যাক্স কম আসবে 90 টাকার চেয়ে। তাহলে বলা হচ্ছে তুমি যদি ঋণের সুদ বেশি দাও, মানে ঋণ থেকে তুমি যদি টাকা বেশি নাও, সুদও বেশি দিতে হবে। আর সুদ বেশি দিতে হলে তোমাকে ট্যাক্স কম দিতে হবে। সো এই জায়গায় একটা ঋণ বেশি নিলে তুমি ট্যাক্সের একটা সুবিধা পাবা। কথাটা কি ক্লিয়ার হয়েছে? বুঝছো তোমরা কথাটা? জি স্যার। নিলয়, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে বলা হচ্ছে তাহলে দেখো ট্যাক্স যদি কম দিতে হয় তাহলে কিন্তু তোমার মুনাফাটা বৃদ্ধি পাবে। কারণ দেওয়াটা যখন কম হয় তোমার পকেটে কিন্তু তখন বেশি টাকা থাকে। কাউকে যখন তুমি কম দিবা পকেটে বেশি টাকা থাকবে, আর পকেটে বেশি টাকা মানে হচ্ছে প্রফিট বৃদ্ধি পাওয়া। সো বলা হচ্ছে যেমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ মূলধন গ্রহণ করে মুনাফার হার বৃদ্ধি করতে পারে, কারণ ঋণ মূলধনের খরচ তহবিল সংগ্রহের অন্যান্য উৎসের তুলনায় কম। অন্যান্য উৎস কি, যেমন অগ্রাধিকার শেয়ার বা সাধারণ শেয়ার বা অন্যান্য যে উৎসগুলো আছে এগুলোর চেয়েও আমরা ঋণ নিলে সেখানে আমাদের হয়তোবা খরচটা একটু কম হয়। কিন্তু অধিক পরিমাণ ঋণ নিলে, এখন তাহলে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে ঋণ থেকে যদি টাকা বেশি নিই আমাদের জন্য সুবিধা। কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র সুবিধার দিকে চিন্তা করলে হবে না, একটা অসুবিধাও আছে। সেটা কি? সেটা হচ্ছে বলা হচ্ছে কিন্তু অধিক পরিমাণ ঋণ মূলধন ব্যবহার করলে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়। আমাকে কি কেউ বলবা আর্থিক ঝুঁকি কাকে বলে? ক্লাস 9-10-এ পিএইচডি করার সময় পড়ছিলাম আর্থিক ঝুঁকি কাকে বলে, ফিনান্সিয়াল রিস্ক। আচ্ছা আমি বলছি, যখন তুমি কোনো পাওনাদারের কাছ থেকে বা কারো কাছ থেকে ঋণ নিবা, মনে করো 5 বছরের জন্য 10 লক্ষ টাকার ঋণ নিলা। 5 বছর শেষ হওয়ার পরে যখন ওই পাওনাদার তোমার ঘরের দরজায় এসে দাঁড়ালো, যখন তুমি টাকা দিতে পারবা না তখন কিন্তু ওই পাওনাদার কি করবে, একটা বাঁশ অথবা একটা রড খুঁজবে তোমার মাথার উপর যাতে বাড়ি দিতে পারে একটা, যেহেতু তুমি টাকাটা দিতে পারছো না। এই যে মাথা ফাটার একটা যে রিস্ক আছে এটাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে আর্থিক ঝুঁকি কাকে বলবো? আর্থিক ঝুঁকি হচ্ছে পাওনাদারদের যে পরিশোধ করা, ঠিক আছে, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে যদি আমি অক্ষম হই তাহলে যেই ঝুঁকির উৎপত্তি হবে সেটাকে আমরা আর্থিক ঝুঁকি বলবো। তাহলে পাওনাদারদের মানে হচ্ছে পাওনাটা দুই ধরনের হবে, একটা হচ্ছে সে আমাকে যে আসল টাকাটা দিয়েছিল, যে 10 লক্ষ টাকা ঋণ দিছে সেটা, আর একটা হচ্ছে এই 10 লক্ষ টাকার উপর তাকে একটা সুদ দেওয়ার কথা ছিল সেটা। তাহলে দুইটা মিলে যে অ্যামাউন্টটা তৈরি হয়েছে সেটা যদি আমি দিতে অক্ষম হই বা আমার সক্ষমতা যদি না থাকে তাহলে সে যে আমাকে মাথা ফাটানোর একটা রিস্ক তৈরি হয় সেটাকে আমরা কি বলবো স্যার? ফিনান্সিয়াল রিস্ক অথবা আর্থিক ঝুঁকি। তাহলে এখন আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ঋণ থেকে যদি টাকা বেশি নিই তাহলে একদিকে সুবিধা আছে আর একদিকে অসুবিধা আছে। তাহলে আমাদেরকে সেট করতে হবে যে আমি অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার আমার কোম্পানি হিসাবে আমি কি ঋণ থেকে বেশি টাকা নিব না কম টাকা নিব, বা কতটুকু নিলে আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে বা ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে পারবো, সেটার উপর ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এবার। কি রে, কারো কোনো প্রশ্ন নাই? এত ভালো করে বুঝে ফেলছো? নিলয়, নিলয় তো দেখতে পাচ্ছি দুইটা আছে, একটা হচ্ছে আইডি 40 আর একটা হচ্ছে 34। 34টাকে 34কে একটু দেখতে চাচ্ছিলাম। 34 নিলয় সেন, 34 নিলয় সেন। চেহারা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। কি রে, এটা তো সাগর। স্যার জমজ ভাই দুইজন। তোমার যমজ ভাই? ও আচ্ছা, দুইজনে। কি বল? ও দুইজনে যমজ তোমরা?
না স্যার, ওরা স্যার দুই নিলে একসাথে তো চাই দেন, বলছে যমজ ভাই দুইজন। আমি বুঝি না, আরেকটু বলো, মানে ক্লিয়ার করো। দুই, এখানে আমাদের ক্লাসের মধ্যে দুইটা নিলে, এই জন্য বলছে স্যার যমজ ভাই একে উপরের। তো আইডি 34 আইডি 35 কেন? স্যার এখানে একটা নিলয় সেন আর একটা নিলয় ভট্টাচার্য। হ্যাঁ, আমি নিলয় সেনকে একটু দেখতে চাচ্ছি। নিলয় সেন কোথায়? নিলয় সেন, নিলয় সেন আইডিটা 34 নিলয় সেন। হ্যাঁ, আমি নিলয় সেনকে দেখতে, হ্যাঁ নিলয় সেন। নিলয় সেন বুঝতে পারছো? আমার টোটাল যে কথাগুলো সবগুলো কি বুঝছো? পয়েন্টটা বুঝছো কিনা? যখন প্রশ্ন শুরু করব তখন বুঝবো যে কতটুকু বুঝছো, ঠিক আছে? এখন তো বুঝছো বুঝছো বলে যাচ্ছ, ঠিক আছে? ভালো করে বুঝো, না হলে প্রশ্ন করো, না হলে কিন্তু বিপদে পড়বো। আচ্ছা, যেটা বলছিলাম, নেক্সট বিষয়ে চলে আসি তাহলে। মূলধন বাজেটিং সিদ্ধান্তের ক্ষেত্রে ঝুঁকি ও মুনাফার নীতি। হ্যাঁ, ঝুঁকি। সাউন্ডটা একটু অফ করো, সাউন্ডটা মিউট করো সবাই, ইচ এন্ড এভরিবডি সাউন্ড মিউট করো। মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলতে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা একটা ফ্রিজ ক্রয়ের কথা বলেছিলাম, যে আমি একটা স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করব বা যে পরিকল্পনা করব তাকে আমরা মূলধন বাজেটিং বলছি। এখন এই মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমাদের ঝুঁকি আর মুনাফার নীতির প্রভাবটা কি? বলা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হলো মূলধন বাজেটিং সিদ্ধান্ত, আর ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এখন তো তুমি ফ্রিজ ক্রয় করো না, তাহলে ফ্রিজ ক্রয় করে যে তোমার প্রফিট হবে সেটা তুমি কিভাবে বুঝবা? তোমার ফ্রিজটা নষ্ট হইতে পারে, অথবা আগামী বছর দেখা গেল গরম টোটালি পড়ে নাই, যার কারণে মানুষ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছে না, এরকমও হইতে পারে। বলা হচ্ছে তাই দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই প্রকল্পের ঝুঁকি ও মুনাফা বিশ্লেষণ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা তুমি সিদ্ধান্ত গ্রহণ করছো বা বিনিয়োগ করছো, সেই জায়গায় তোমাকে অবশ্যই ঝুঁকি কতটুকু আছে এবং তোমার মুনাফা কতটুকু হবে সেটাকে নিয়ে তোমাকে অ্যানালিসিস করতে হবে। কোন প্রকল্পের মুনাফার হার ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার বা মূলধন ব্যয় অপেক্ষা কম হলে প্রকল্পটি বর্জন করা হয়। দ্যাট মিনস হচ্ছে তুমি যেই টাকাটা ইনভেস্ট করতেছো সেখান থেকে তোমার ধরে নাও যে 10% প্রফিট আসছে, এই টাকাটা নিশ্চয়ই তুমি কারো কাছ থেকে নিছো। দ্যাট মিনস সাধারণ শেয়ার থেকে নিছো, নাহলে অগ্রাধিকার শেয়ার থেকে নিছো, না হলে ঋণ নিয়েছো। তো তাদেরকে তোমাকে একটা প্রফিট দিতে হবে না, যেটা আমরা সুদ বলি বা মূলধন ব্যয় বলি। মনে করো তাদেরকে দিতে হবে 12%। তাহলে তোমার ব্যয় হচ্ছে 12%, কিন্তু ওই টাকাটা ইনভেস্ট করছো যেখানে, সেখান থেকে আয় হচ্ছে 10%। তাহলে এবার বলো তো, অলি বলো, তুমি কি ইনভেস্ট করবা নাকি করবা না? অলি, তুমি ইনভেস্ট করবা নাকি করবা না? আজকে আইডি কে নিছে? সাগর। সাগর, আমি স্যার। সাগর অলির আইডিটা কেটে দাও, অলির আইডিটা কেটে দাও। অলি অ্যাবসেন্ট, অলি আইডিটা কাটো। কেন স্যার? স্যার কেন? তুমি এতক্ষণ পর্যন্ত রেসপন্স করছো না কেন? স্যার আমার নেট প্রবলেম, আমাকে জুম থেকে বাইর করে দিয়েছিল স্যার। ওই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি আমি তো অলি, ঢুকতে পারছিলাম না। আমি তো অলি তোমাকে দেখতে স্যার পাচ্ছি। মানে ছিলাম, বাট স্যার আমি রেসপন্স করতেছি, আপনি শুনতেছেন না। তোমার সাউন্ড স্পিকার অফ ছিল। আচ্ছা যাই হোক, এভাবে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি প্রেজেন্ট শিট থেকে কেটে দিব, সঙ্গে সঙ্গে স্যার রেসপন্স আমি করতে ওয়াইফাই হবে। অফ করে নেট কিনছি, আচ্ছা তারপর স্যার ওকে, ঢুকছি। ঠিক আছে ওকে। আচ্ছা তোমাকে আমি কি জিজ্ঞেস করছি? তোমাকে আমি জিজ্ঞেস করছি যদি আমি যে উৎসতে ইনভেস্ট করছি সেখান থেকে আমার প্রফিট হচ্ছে 10%, কিন্তু ওই অ্যামাউন্ট আমি যাদের কাছ থেকে নিছি তাদেরকে আমাকে 12% দিতে হবে, সেই জায়গায় আমি ইনভেস্ট করব নাকি করব না? না স্যার করবো না। করব না, কারণ হচ্ছে যে সবাই কি একমত অলির 12% সাথে? ইন্টারেস্ট দিব আমি, তাহলে স্যার আমার লস হবে। রাইট রাইট, সব এই জায়গায় আমার লস হবে। তাহলে এখানে কি বলছে দেখো, বলা হচ্ছে কোন প্রকল্পের মুনাফার হার, মানে যেটা আমি পাবো, ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার। ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার বলতে কি বোঝায়? দেখো, ন্যূনতম প্রয়োজনীয় মানে যেটা আমার প্রয়োজন, যা আমি মনে করো 12% দিব, এটা হচ্ছে আমার একদম সর্বনিম্নে দরকার, প্রয়োজন, ওটাকে বলা হচ্ছে ন্যূনতম প্রয়োজন। ঠিক আছে? তাহলে আমার যদি মুনাফার হারটা ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার বা মূলধন ব্যয় অপেক্ষা কম হয়, তাহলে প্রকল্পটি বর্জন করা হয়। নিলয় কনসেন্ট্রেট, আইডি নাম্বার 40। আবার প্রকল্পের মুনাফার হার যদি ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার অপেক্ষা বেশি হয়,
তাহলে প্রকল্পটি লাভজনক হয় এবং গ্রহণযোগ্য হয়ে থাকে। কথাটা কে কে বুঝো নাই বলো? এই দুইটা লাইন কে বুঝো নাই? স্যার একটু রিপ্লাই গুলো ভালো দেখো, প্রথমটা বলা হচ্ছে কোন প্রকল্পের মুনাফার হার ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার, ন্যূনতম প্রয়োজনীয় হার বাদ দাও, বলা হচ্ছে মুনাফার হার মানে যেটা তুমি ইনভেস্ট করে পাবা। আর মূলধন ব্যয় যেটা তুমি দিবা, মানে যাদের কাছ থেকে টাকা নিছো তাদেরকে দিবা। বলা হচ্ছে যেটা পাবা মুনাফার হার, সেটা যদি যেটা দিবা মানে মুনাফার মূলধন ব্যয় চেয়েও কি হবে, মুনাফার হারটা যদি কম হয় সেই ক্ষেত্রে বর্জন করতে হবে। এটা ঠিক আছে? জি স্যার। বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, এবার আসো উল্টা। এবার ওটা ছিল তাহলে কম হলে, এবার যদি বেশি হয় দ্যাট মিনস হচ্ছে মুনাফার হার যদি বেশি হয় কার থেকেও, মূলধন ব্যয়ের চেয়ে। মূলধন ব্যয় কোনটা? যাদের কাছ থেকে মূলধন নিছো তাদেরকে যেই টাকাটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে মূলধন ব্যয়। সেটার চেয়েও যদি বেশি হয় তাহলে বলা হচ্ছে প্রকল্পটি লাভজনক, মানে গ্রহণ করব। এটা ঠিক আছে? লজিক এটা কি ঠিক আছে? ঠিক আছে কিনা লজিক এটা ঠিক আছে? বুঝছো? জি স্যার। ফাহাদ, জি স্যার, বুঝা গেছে। ফাহাদ ইয়েস স্যার। আমি তোমাকে Yes, sir. কোয়েশ্চেন করছি, বলো দেখি, মূলধন ব্যয় যদি বেশি থাকে মুনাফার চেয়েও, তাহলে কি গ্রহণ করবে নাকি করবে না? স্যার আবার বলেন তো একটু। মূলধন ব্যয় যদি বেশি থাকে মুনাফার চেয়েও, বুঝছি না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে কি গ্রহণ করবে নাকি করবে না? করবো না। ভেরি গুড। আচ্ছা, তাহলে উল্লেখ্য যে কোনো প্রকল্পের ঝুঁকি যত বেশি হবে ন্যূনতম প্রয়োজনীয় মুনাফার হার তত বেশি হবে। দ্যাট মিনস এই কথাটা দিয়ে বোঝাচ্ছে ঝুঁকি বেশি মানে হচ্ছে মুনাফা বেশি, ঝুঁকি কম মানে হচ্ছে মুনাফা কম। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে যে আমরা শুধুমাত্র বাজেটিং এ আমরা ইনভেস্ট করলে হবে না, আমাকে দেখতে হবে মুনাফা তো গেইন করব, কিন্তু মুনাফা গেইনের সাথে সাথে আমরা একদম ফার্স্ট যখন ফাইন্যান্স সংজ্ঞা পড়াইছিলাম তখন দেখছিলাম যে আমার এই দিকে আমাকে কত দিতে হবে সেটার উপর ভিত্তি করে আমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। আমার দিতে হবে তার চেয়েও যদি ইনভেস্টমেন্টের চেয়ে এই সাউন্ড আসছে, আমার যদি ইনকাম কম হয় তাহলে কিন্তু আমি ইনভেস্ট করব না সেই জায়গায়। এরপরে চলে যাচ্ছি আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে তারল্য ও মুনাফা নীতির প্রভাব। চলতি সম্পদ বলতে সাধারণত তিনটা সম্পদকে বোঝাচ্ছে। একটা হচ্ছে নগদ টাকা, একটা হচ্ছে আমাদের মজুদ পণ্য, যেটা আমরা বলছিলাম আমরা একটা পাউরুটির ফ্যাক্টরি করব যেখানের মধ্যে আমাকে ময়দা কিনতে হবে, আর একটা পড়ছিলাম আমরা প্রাপ্য বিলের ক্ষেত্রে। এই তিনটা ছিল আমাদের চলতি সম্পদ। তো এই চলতি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা হচ্ছে তারল্য এবং মুনাফার একটা প্রভাব রয়েছে। প্রভাবটা কি? বলা হচ্ছে চলতি সম্পদ বিনিয়োগ বৃদ্ধি পেয়ে তারল্য বৃদ্ধি পায়। চলতি সম্পদ মানে হচ্ছে মনে করো নগদ টাকা। নগদ টাকা যদি তুমি ব্যাংকে বেশি রাখো তাহলে সাথে সাথে তোমার তারল্য বৃদ্ধি পাবে। আবার তারল্যকে প্রাধান্য দিয়ে মুনাফা ক্ষতিগ্রস্ত হয়। যদি তারল্য বেশি রাখো তাহলে ইনভেস্টমেন্ট কমে যাবে। আমরা জানি তারল্য বেশি রাখলে ইনভেস্টমেন্ট কমে, ইনভেস্টমেন্ট কমলে মুনাফা কমে যায়। ওই জন্য বলছে তারল্যকে যদি তুমি প্রাধান্য দাও মানে বেশি রাখো, মুনাফা কমে যাবে। তাহলে উল্টা হবে এবার। আবার চলতি সম্পদ যদি বিনিয়োগ হ্রাস করো মানে হচ্ছে তারল্য যদি কম রাখো তাহলে তারল্য হ্রাস পাবে। আবার তারল্য হ্রাস পেলে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে, ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের চলতি সম্পদের সাথে তারল্য আর মুনাফার নীতিরও একটা প্রভাব রয়েছে। বুঝো না এই ধরনের কেউ থাকলে রেসপন্স করো। সবাই বুঝে ফেলছে, বাহ কি ভালো স্টুডেন্ট আমার। সো চলে আসো নেক্সট লাস্ট। বলা হচ্ছে তহবিল বন্টনের ক্ষেত্রে ঝুঁকি মুনাফা নীতির প্রভাব। তহবিল বন্টন বলতে কি বোঝায়? তহবিল বন্টন বলতে তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবা। আরেকটা বিষয় হচ্ছে তোমার যে প্রফিট থাকবে সেই প্রফিট থেকে কতটুকু তুমি সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করবা আর কতটুকু তুমি রেখে দিবা। যতটুকু লভ্যাংশ প্রদান করবা সেটাকে বলা হচ্ছে লভ্যাংশ নীতি, আর যতটুকু রেখে দিবা সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল। তো এখন বিষয়টা হচ্ছে বলা হচ্ছে আর্থিক ব্যবস্থাপক মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ আকারে বন্টন করে থাকে। তাছাড়া মুনাফা হতে ঋণদাতাদের ঋণের সুদ পরিশোধ করতে হয়। কোম্পানির হাতে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকলে সেই ক্ষেত্রে লভ্যাংশ কম পরিমাণে প্রদান করা হয়। দ্যাট মিনস কোম্পানির কাছে কিছু সুযোগ আছে যেখানে ভালো ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, তাহলে কোম্পানি কি করছে, লভ্যাংশ পুরোটা না দিয়ে রেখে দিচ্ছে, যেটাকে আমরা সংরক্ষিত তহবিল বলছি। আবার বলা হচ্ছে সংরক্ষিত তহবিল রেখে দিচ্ছ কি জন্য? তুমি প্রফিট বেশি করার জন্য।
আবার বলা হচ্ছে সংরক্ষিত তহবিল রাখলে কিন্তু একদিকে সমস্যা আছে। বলো তো সংরক্ষিত তহবিল যে রেখে দিচ্ছ এটা কার টাকা রাখতেছো একটু বলো তো আমাকে জুলকার। সংরক্ষিত তহবিল যে অংশটা তুমি রেখে দিচ্ছ এটা আলটিমেটলি কার টাকা রাখতেছো, কার টাকা এটা রাখতেছো? সাধারণ শেয়ার মালিকদের টাকা। ভেরি গুড, চমৎকার, ভেরি গুড, খুবই ভালো লাগতেছে যে তোমরা আনসারটা করতে পারছো। তাহলে সাধারণ শেয়ার হোল্ডারদের টাকাটা যে রেখে দিচ্ছি, কারণ তোমার টাকা আমি রেখে দিচ্ছি, তাহলে তুমি কিছুটা মনক্ষুণ্ণ হবা। তাহলে সাধারণ শেয়ার হোল্ডার ঘরের মানুষ, তারা যদি মনক্ষুণ্ণ হয় সেটা কিন্তু একটা সমস্যা। তাহলে দেখো তুমি রাখবা নাকি রাখবা না, এই যে একটা বিষয়, বা কতটুকু তুমি ইনভেস্ট করবা, কতটুকু প্রফিট করবা, এই যে একটা বিষয়, এই বিষয়গুলো তাহলে দেখা যাচ্ছে তহবিল বন্টনের সাথে একটা রিলেশনশিপ আছে। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা। তোমাদের আগামীকালের মধ্যে যেটা করবা সেটা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে কালকে শুক্রবার তোমরা তোমাদের অবসর সময়ে বসে বসে রেকর্ডিং ক্লাসগুলো অ্যাগেইন হয়তো দেখতে পারো, যারা দেখো নাই তারা দেখে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে টিপস এন্ড ইনফরমেশন গুলো আছে এগুলো খাতায় তুলে ফেলবা। আমি 2-3 দিন সময় দিচ্ছি। আর হচ্ছে যে এই যে 4টা পয়েন্ট আজকে বললাম এগুলো পড়বা, আবার বুঝে বুঝে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা। যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে জানাবা, আমি আনসার দিব। ঠিক আছে স্যার? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। পার্টিসিপেন্ট এখনো দেখতে পাচ্ছি আমি 20 জন, কিন্তু আইডি দেখতে পাচ্ছি 28টা। ঠিক আছে, এই ধরনের যারা হচ্ছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। সো বি কেয়ারফুল, আমি বারবার বলে দিচ্ছি। ওকে ঠিক আছে নিলয়, আমাকে আজকের আইডি গুলো দিয়ে দিবা তুমি, এখন দিয়ে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর পড়াশোনার মধ্যে থাকো। স্পেশালি আমার ক্লাসটা যাতে কোনোভাবে মিস না হয়। আর আজকে তো মনে হয় একটা নোটিশ পাইছো যে কোনো ক্লাস যদি মিস যায় তাহলে তোমাকে ওই দিনের জন্য কলেজে অ্যাবসেন্ট ধরা হবে। ঠিক আছে, সো বুঝতেই পারছো এই অ্যাবসেন্ট ধরলে তোমার ইন ফিউচারে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি ধরা খাবা কলেজে। ঠিক আছে, তোমার এগুলোর উপর ফর্ম ফিল আপ হবে, এক্সাম শিট রেডি হবে, সবকিছুর জন্য তুমি সেটাতে সাফারার হবা। সো আমি চাই না অ্যাজ এ ক্লাস টিচার হিসাবে বা অ্যাজ এ ফাইন্যান্স টিচার হিসাবে আমার স্টুডেন্টগুলো কোনো জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হোক কলেজ থেকে। ওকে, ক্লাস টিচার হিসেবে আমি চাই সবসময় তোমাদের বিষয়ে যাতে আমি একটা পজিটিভ ধারণা দিতে পারি। সো ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম